আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের রেশিও এর একটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হলো এই রেশিও অ্যানালাইসিস। এই রেশিও অ্যানালাইসিসের আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো তাদের জন্য যারা 7 কলেজে আছেন বা এনের অধীনে আছেন, ঠিক আছে? তাদের জন্য এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রায় বিভিন্ন ডিপার্টমেন্টে 10 মার্ক, 12 মার্ক, ইভেন 15 মার্কের অঙ্ক আসতে দেখা যায়। তো শুরুতেই আমরা আগে প্রশ্নটা ভালোভাবে পড়বো এবং এই ওদের কিছু সূত্র রয়েছে, মৌলিক কিছু বেসিক সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমরা চেষ্টা করবো আয়ত্তে আনার জন্য, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা মূল অংশে চলে যাই। প্রথমে বলতেছে যে দ্য ফলোয়িং ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ সামারাইজড ফ্রম দ্য বুকস অফ স্কয়ার লিমিটেড অ্যাজ অন মার্চ 2004। এক পাশে দেখুন ক্যাপিটাল এবং লায়াবিলিটি দেওয়া আছে, আর এক পাশে প্রপার্টি অ্যান্ড অ্যাসেট, সোজা কথায় অ্যাসেট দেওয়া আছে। তো ক্যাপিটাল লায়াবিলিটি পাশে বলতেছে যে পেইড আপ ক্যাপিটাল ছিল আমাদের 15 লক্ষ টাকা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ছিল 6 লক্ষ টাকা, বন্ড যেটা লং টার্ম মেয়াদি ছিল 5 লক্ষ টাকা, ব্যাংক ওডি ছিল 2 লক্ষ, সানড্রি অ্যাকাউন্টস পেয়েবল ছিল আমাদের 12 লক্ষ। এই হলো আমাদের টোটাল এই পাশে 46 লক্ষ টাকা। অন্য পাশে প্রপার্টি অ্যান্ড অ্যাসেটে বলা আছে যে ফিক্সড অ্যাসেট 16,50,000 টাকা, ইনভেন্টরি 9,10,000, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের 12,40,000 টাকা, ইনভেস্টমেন্ট শর্ট টার্ম স্বল্পমেয়াদী ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আমাদের 1,60,000, ক্যাশ ছিল আমাদের 40,000 টাকা, টোটাল ছিল আমাদের 40 লক্ষ টাকা। এরপর আদার ইনফরমেশনে বলা হয়েছে যে অ্যানুয়াল সেলস হচ্ছে গিয়ে 74,40,000 টাকা, মানে বার্ষিক যে একটা সেলস। গ্রস প্রফিট আমাদের সেখানে 7,44,000 টাকা। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফলোয়িং রেশিও ফর দ্য ইয়ার, মানে আমাদের যে এরপরে আমাদের রিকোয়ারমেন্টগুলো হচ্ছে, প্রথমটাই বলছে ডেপ্ট ইকুইটি রেশিও, এর বাংলা করলে দাঁড়ায় দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতের সূত্রটা কি? উপরে হবে লং টার্ম ডেপ্ট আর নিচে হবে টোটাল ইকুইটির পরিমাণ। তাহলে আমরা দেখি লং টার্ম ডেপ্ট কয়টা আছে। এই যে ক্যাপিটাল প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বন্ড লং টার্ম ছাড়া আর কোনো আমাদের দীর্ঘমেয়াদী লাইবিলিটিস নাই। তার মানে আমরা তাহলে লং টার্ম ডেপ্ট একটাই পাইতেছি, সেটা হচ্ছে বন্ড, যেটার ভ্যালু হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা, ঠিক আছে? এরপরে নিচে হচ্ছে আমাদের তাহলে কি হবে শেয়ার হোল্ডার্স ইকুইটি। এই শেয়ার হোল্ডার্স ইকুইটির পরিমাণ হচ্ছে আমাদের পেইড আপ ক্যাপিটাল, এটা হয় একটা শেয়ার হোল্ডার ইকুইটির মান। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এটা হবে শেয়ার হোল্ডার্স ইকুইটি। তারপর আর কিন্তু আমরা শেয়ার হোল্ডার্স ইকুইটি দেখতে পাচ্ছি না, কারণ বাকিগুলো ব্যাংক ওডি মানে ব্যাংক ওভারড্রাফট, এটা হচ্ছে একটা চলতি দেয়। সানডে অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে একটা চলতি দেয়। তার মানে আমাদের শেয়ার হোল্ডার্স ইকুইটি হলো 15 লক্ষ যোগ 6 লক্ষ, মানে 21 লক্ষ টাকা। এই যে দেখুন নিচে শেয়ার হোল্ডার্স ইকুইটিতে 21 লক্ষ টাকা দেওয়া আছে। এখন আমরা যদি 5 লক্ষকে 21 লক্ষ টাকা দ্বারা ভাগ দিই তাহলে চলে আসতেছে কি 0.24:1। এটা কেন দেওয়া হয়? ঠিক আছে, ডেপ্ট ইকুইটি রেশিও এর আদর্শ ভ্যালু হচ্ছে মানে আইডল রেশিও হচ্ছে 1:1, ঠিক আছে? তার মানে আপনার যদি যে মানটা বের হবে তার সাথে ইস্টু দিয়ে 1 লাগাবেন, ঠিক আছে? 1:1 এটা হচ্ছে আদর্শ। এরপরে দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলা আছে যে কারেন্ট রেশিও, এটা তো আমরা সবাই জানি। কারেন্ট রেশিওর সূত্র কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তো আসেন আমরা অ্যাসেটগুলো খুঁজে বের করি। কারেন্ট অ্যাসেট কয়টা? ফিক্সড অ্যাসেট এটা তো হবে না, ইনভেন্টরি এটা একটা কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল এটা একটা কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট শর্ট টার্ম এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাসেট, অ্যান্ড ফাইনালি ক্যাশ এটা হলো আমাদের একটা কারেন্ট অ্যাসেট। তাহলে এই 4টা কারেন্ট অ্যাসেট যদি আমরা যোগ দিই আমাদের আসতেছে হইলো 23,50,000 টাকা। দেখেন এখানে বলা আছে কিন্তু কারেন্ট অ্যাসেটের পরিমাণ যে ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাশ টোটাল যোগ করলে আসছে 23,50,000। ঠিক একইভাবে আমরা কারেন্ট লায়াবিলিটিস যখন আমরা করবো 12 লক্ষ টাকা একটা ছিল অ্যাকাউন্টস পেয়েবল, আর ব্যাংক ওডি ছিল 2 লক্ষ টাকা, টোটাল হচ্ছে 14 লক্ষ টাকা। এই 14 লক্ষ টাকা হলো আমাদের অ্যামাউন্ট অফ কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট উপরে কারেন্ট লায়াবিলিটিস নিচে বসাইলাম, দেন ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 1:60। পাশে আমরা কি লাগাই দিব? 1:1, ঠিক আছে? তাহলে কারেন্ট রেশিওর আদর্শ মান কত? এটা হচ্ছে 2:1। মুখস্থ রাখতে হবে কিন্তু, এগুলো বইতে আছে, আপনারা যখন বই অ্যানালাইসিস করবেন ঘাটবেন তখন আপনারা এগুলো পাবেন এবং এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। তৃতীয় রিকোয়ারমেন্ট দেখেন কি বলছে, আমরা প্রশ্নে ফিরে যাই। তৃতীয় রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে প্রোপাইটরি রেশিও বের করো। প্রোপাইটরি রেশিওর সূত্রটা কি? ঠিক আছে, প্রোপাইটরি রেশিওর সূত্রটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার্স ইকুইটি উপরে টোটাল অ্যাসেট নিচে। তো শেয়ার হোল্ডার ইকুইটি আমরা তো একটু আগে পেয়েছিলাম, এই যে উপরে দেখুন 21 লক্ষ টাকা,
21 লক্ষ টাকা। আর টোটাল অ্যামাউন্ট অফ এসেট, এই যে টোটাল অ্যামাউন্ট অফ এসেট আমাদের কোথায়, এই যে ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট, ক্যাশ, টোটাল যোগ করলে আমাদের আসে টোটাল অ্যাসেটের পরিমাণ 40 লক্ষ টাকা। তাহলে শেয়ার হোল্ডার্স ক্যাপিটাল উপরে কারেন্ট অ্যাসেট, টোটাল অ্যাসেট নিচে। এটা ভাগ করলে আসতেছে আমাদের কত, 0.525:1। ঠিক আছে, এই হলো আমাদের প্রোপ্রাইটারি রেশিওর সূত্র, এবং এইভাবে আমরা বসাইলে প্রোপ্রাইটারি রেশিওর মানটা পেয়ে যাচ্ছি। এরপরে 4th নম্বর রিকোয়ারমেন্টে বলছে আমাদের গ্রস প্রফিট রেশিওর সূত্রটা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস। তাহলে আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছি গ্রস প্রফিট কত, এই গ্রস প্রফিট কিন্তু বলা আছে দেখুন 7,44,000 টাকা, তো এইটা হবে উপরে। এরপর নিচে হলো নিট সেলস, যেটা এখানেই বলা আছে যে অ্যানুয়াল সেলস। তাহলে উপরে গ্রস প্রফিট, নিচে হচ্ছে আমাদের নিট সেলস। এই যে উপরে হচ্ছে আমাদের গ্রস প্রফিট, নিচে হচ্ছে আমাদের নিট সেলস। অ্যামাউন্ট বসাইলাম, তার সাথে পার্সেন্ট গুণন 100। তার মানে গ্রস প্রফিট রেশিও, নিট প্রফিট রেশিও, এই দুইটার সাথে অবশ্যই 100 দ্বারা গুণন করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের গ্রস প্রফিট রেশিও কত আসলো, 10%। এরপরে বলছে যে 5 নম্বর রিকোয়ারমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিওর সূত্র কি, ক্রেডিট সেলস উপরে, অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল নিচে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণটা নিচে। এর দেখুন আসেন ক্রেডিট সেলস কোথায়, প্রশ্নে বলা আছে যে অ্যানুয়াল সেলস, যেহেতু ক্রেডিট সেলস নামে কোনো কথা উল্লেখ নেই, তাহলে আমরা ধরে নিব সেলসের টাকাটাই হলো ক্রেডিট সেলস হবে উপরে, আর নিচে হবে কি আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যদি দুইটা থাকে, যেমন বিগিনিং একটা অ্যাকাউন্ট রিসিভেবল, এন্ডিং একটা অ্যাকাউন্ট রিসিভেবল থাকলে আমরা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দেব। কিন্তু যখন রিসিভেবলটা একটাই দেওয়া থাকবে তখন কি আমরা অ্যাভারেজ করি, তখন আমরা অ্যাভারেজ করি না, তখন যেটা থাকবে সেটা আমরা বসাই দেব। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণটা দেওয়া আছে 12,40,000 টাকা। 12,40,000 টাকাটাই হবে আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এই দেখেন 12,40,000 টাকা আমাদের টোটাল অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণটা নিচে। তাহলে আমরা সেলসকে যখন আমরা অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দিব, সেটা আসবে উত্তর 6, আর এটা হবে উত্তর 6 টাইমস, মানে 6 বার। তাহলে আমাদের টার্নওভারটা হয় প্রতি বছর কয়বার, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা প্রতি বছর কতবার টার্নওভার হয়, 6 বার। ঠিক আছে, এরপর আমাদের সর্বশেষ রিকোয়ারমেন্ট হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। এটার ফর্মুলাটা কি, এটার ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড উপরে অ্যাভারেজ ইনভেন্টরি নিচে। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা বের হয় কীভাবে দেখেন, এখানে বলেই দেওয়া হয়েছে যে হেয়ার কস্ট অফ গুডস সোল্ড ইকুয়ালস সেলস থেকে গ্রস প্রফিট বিয়োগ। সেলসের অ্যামাউন্ট হলো 74,40,000 টাকা, আর গ্রস প্রফিটের অ্যামাউন্ট হলো 7,44,000 টাকা। এইটা বিয়োগ করলে আসে আমাদের 69,96,000 টাকা। এটা আমরা বসাইলাম গ্রস প্রফিট সেলসে, কস্ট অফ গুডস সেলসে। এরপর আমাদের অ্যাভারেজ ইনভেন্টরির ক্ষেত্রে সেম, ইনভেন্টরি যদি দুইটা থাকে তাহলে আমরা 2 দ্বারা ভাগ করবো, কিন্তু যদি ইনভেন্টরি একটা দেওয়া থাকে তাহলে আমরা সেইটাকেই অ্যাভারেজ হিসেবে দেখাবো। দেখি আমাদের ইনভেন্টরি কয়টা দেওয়া আছে, ইনভেন্টরি আমাদের বলাই আছে যে 9,10,000 টাকা। তাহলে আমাদের এই একটা ইনভেন্টরি আমাদের নিচে বসে গেল, এই যে 9,10,000 টাকা আমাদের বসে গেল। এরপর যখন আমরা ভাগ দিব তখন যে উত্তরটা আসবে সেটার উত্তরটা বলবো আমরা টাইমস, অর্থাৎ 7.36 টাইমস। তার মানে আমরা এখান থেকে মুখস্থ করবো যে ইনভেন্টরি টার্নওভার বা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বা অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, যে টার্নওভারই বলুক না কেন, আমাদের উত্তরগুলো কিসে রাখতে হবে, টাইমসে। আবার গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, এইগুলোর উত্তর আমাদের পাশে 100 দ্বারা গুণন করে উত্তর পার্সেন্টেজে দেখাতে হয়। আবার এই যে রেশিও সংক্রান্ত কারেন্ট রেশিও, শেয়ার হোল্ডার্স ইকুইটি রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, ডেট ইকুইটি রেশিও, এগুলো আবার ইস্টু দ্বারা মানে অনুপাত আকারে নির্দেশ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের মূল পর্বগুলো। আশা করি সবার কাছে ক্লাসটা ভালো লাগছে। এরপর আমরা রেশিওর আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করব। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।